মৌলি বাণীকে গোন্ডা দিয়ে কিডন্যাপ করিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি অনিরুদ্ধকে বলে যে অনিরুদ্ধ, আমি জানতাম যে তুমি এই অন্যায় করনি, তুমি নির্দোষ প্রমাণিত হবে এটা আমি জানতাম। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, অনেক হয়েছে মৌলি, আর এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আমার ভাবার জন্য আমার স্ত্রী আছে। তখনই বাণী ফোন করে অনিরুদ্ধকে আর বলে যে সবকিছু কি ঠিক হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ বানি, আমার সবকিছু ঠিক হয়েছে, এখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। তুমি চিন্তা করো না, যেখানে তুমি আমার পাশে আছো, আমার পুরো পরিবার পাশে আছে, সেখানে আমার কিছু হতে পারে না, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমার মতো স্ত্রী পেয়ে তো আমি পুরোপুরি ভাগ্যবান হয়ে গেছি। তুমি সত্যি খুব ভালো বানি, তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে যে কি হতো সেটা সেটাই তো ভাবার বিষয়। এই কথাগুলো শুনে মৌলি খুব কষ্ট পায় আর বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না যে অনিরুদ্ধ আমাকে ছেড়ে বাণীকে এতটা ভালোবেসে ফেলেছে। এরপরেই দেখা যায় যে মৌলি ওখান থেকে রাগ করে চলে যায়। তখনই অনিরুদ্ধ বলে, বাণী, আমি এখনই বাড়িতে আসছি, বাড়িতে এসে কথা বলছি। এরপরে এই বাণী ফোনটা কেটে দেওয়ার পরে বাণী বলে যে এমন কথা বললো কেন মিস্টার চ্যাটার্জি? তাহলে কি মৌলি দিদিভাই উনি ওখানে আছে, এই জন্য উনি এভাবে কথা বললো? কি কি জানি ওনার কি হয়েছে, কিভাবে কথা বলছে কিছুই বুঝতে পারছি না। এরপরেই দেখা যায় যে বাণী বলে যে উনি আবার কখন আসবে। তখন সাথী জিজ্ঞাসা করে যে বাণী, অনিরুদ্ধর নির্দোষ প্রমাণিত হয়েছে, কাজ শেষ হয়েছে? তখনই বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, সবকিছু শেষ হয়ে গেছে, এখনই বাড়িতে আসছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে নকুলদের বাড়িতে নয়নতারা আর বান্টি আসে। তখন নকুল বলে যে এই যে নয়নতারা রায়, এখানে কি কি দরকারে, কিসের জন্য এখানে এসেছো? তখনই নয়নতারা বলে ওঠে, কেন নকুল, আমি কি এখানে আসতে পারি না? তুই আমার সন্তান, তোর কাছে তো আমি আসতেই পারি, বল তুই এভাবে কথা বলছিস কেন? তখনই নকুল বলে ওঠে, আমি জানি নয়নতারা রায় কোথাও বিনা কারণে যায় না, সে তার মতলবের উদ্দেশ্য নিয়ে সেখানে যায়। তাই বলছি, কি উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা বলো। তখনই নয়নতারা বলে ওঠে, ও নকুল, তুই একই কথা বলছিস বাবা, আমি তোকেই তো দেখতে এসেছি, তোকে দেখবো বলেই তো আসলাম। বল, তোর চোখ মুখটা শুকিয়ে গেছে, নাইট ডিউটি করিস তো এই জন্য এমনটা হয়েছে, বলতো চেহারাটার কি হাল করেছি। তখনই নকুল বলে ওঠে, এই যে মা, এত কথা ভালো লাগছে না, কেন এসেছো এটা বলো। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, আসলে আমি একটু শপিং করতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে তোর জন্য কিছু পোশাক পছন্দ হলো, সেটাই আমি নিয়ে আসলাম। বলতো অনেক সুন্দর লাগবে তোকে, তোর পোশাকের যে হাল, তো এই জন্য আমি নিয়ে আসলাম। তখনই নকুল বলে ওঠে, মা, তোমার সঙ্গে এই তোমার এই সেক্রেটারিটাকে, একে তো চিনলাম না। তখনই দেখা যায় নয়নতারা বললে ওঠে, তুই ওকে চিনলি না? আসলে তুই সত্যি ওকে চিনিস নি, তুই ওকে অনেকবার দেখেছিস। তখনই নকুল বলে ওঠে, আমি দেখেছি, তাহলে ওকে? তখনই নয়নতারা বলে ওঠে, আসলে এটা হলো বান্টি রে, বান্টি, আমাদের বান্টি। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, বান্টি, আমি কিন্তু বুঝলাম না। তখনই বান্টির বাবার পরিচয় দিলে নকুল অবাক হয়ে যায়। তখন নকুল সবকিছু মনে করতে থাকে যে বান্টির বাবাকে নয়নতারা কিভাবে মেরেছিল। একমাত্র বান্টির বাবাই জানতো যে এই মৌলি আমার মেয়ে, আর ওই বানি হলো ঈশানীর মেয়ে, এই জন্যই ওকে মেরে ফেলেছিল। এরপরেই দেখা যায় যে বান্টিকে কাছে টেনে নেয় নকুল আর বলে, বাবা আমার কাছে এসো। তখনই দেখা যায় যে বান্টি বলে, না না, আমি এখানেই ঠিক আছি, ওখানে যে কথা বলতে হবে না। তখনই নকুল বলে ওঠে, তুমি আমার কাছে আসতে তোমার খুব খারাপ লাগছে বুঝি? তখনই দেখা যায় যে বান্টি বলে, না না, সেরকম কিছু না। তখনই দেখা যায় নকুল বলে ওঠে, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক ছোটবেলায় দেখেছিলাম তো, তাই। একটা কথা কি তুমি জানো, তোমার বাবাও ওনাদের বাড়িতেই কিন্তু কাজ করতো। আর তোমার বাবার সঙ্গে কি হয়েছিল? তখনই নয়নতারা এসে আটকে দেয়, বলে, নকুল থাক থাক, ওর বাবা তো আমাদের এখানে কাজ করতো, ও তাই করছে। তখনই নকুল বলে ওঠে, নয়নতারা রায়, আমি কিন্তু সবকিছু বুঝতে পারছি, যতই আড়াল করতে চাও তাও কিন্তু আড়াল হবে না। তখনই নয়নতারা বান্টিকে বলে, বান্টি এখন এখান থেকে যা তো, তোর মৌলিক ম্যাডামের হয়তো কিছু প্রয়োজন হতে পারে, অফিসে যাবে তো, তুই তাকে সবকিছু এগিয়ে দিয়ে আয়। তখনই বান্টি ওখান থেকে চলে যায়। আর তখন নয়নতারা বলে ওঠে, নকুল, এটা কি করতে যাচ্ছিলি? তুই কি তোর মেয়ের ভালোটাও দেখতে পাচ্ছিস না? তখনই দেখা যায় নকুল বলে ওঠে, আমার মেয়ের ভালোটা আমি দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না। তুমি তো ওকে
পুরোপুরি একটা অন্য রকমের বাড়িয়েছো। ও কারুর কথা মানে না, কারুর কথা শোনে না। ও ওর নিজের মতো করে চলে। ও অন্যায় করতেও দ্বিধাবোধ করে না। ও আমার মেয়ে না। আর ও তো আমাকে বাবা বলে মানেই না। তাই আমি বাবা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। এখানে কেন এসেছো, কি মতলবে সেটা বলো। তুমি কিন্তু এখনো বলোনি যে তুমি এখানে কেন এসেছো। তখনই নয়নতারা বলে ওঠে, আমি সত্যি বলছি এখানে এসেছি শুধুমাত্র তোকে একটা কথা বলতে, যে তুই একটু মৌলিকে শান্তিতে থাকতে দে বাবা। ও তো তোর মেয়ে, তুই তো ওর বাবা। একটা দায়িত্ব কর্তব্য আছে না, মেয়েটা একটু ভালো থাকতে যাচ্ছে, তাতে তোর কি সমস্যা হচ্ছে বলতে পারিস। তখনই নকুল বলে ওঠে, মা তুমি বুঝতে পারছো না যে কি হতে চলেছে। যেটা মৌলি করছে এটা একদম ঠিক কাজ করছে না। ওই সবকিছু তো মৌলির নয়। ঈশানী তো মৌলির মা না। তবে কেন কেন মৌলি এইসব কিছু ভোগ করবে, আর যার অধিকার সে কেন অন্য জায়গায় বড় হবে। তখনই নয়নতারা বলে ওঠে, সেটা ছেড়ে দে। সে মেয়ে বেঁচে আছে কি বেঁচে নেই সেটা নিয়ে মাথা ঘামালে কোনো লাভ নেই। ও মেয়ে যেখানে আছে থাক না, ও মেয়েকে নিয়ে তোর এত মাথা ব্যথা হচ্ছে কেন। তখনই নকুল বলে ওঠে, মা আমি ওর প্রাপ্ত অধিকার ওকে বুঝিয়ে দেবই। তখনই নয়নতারা বলে ওঠে, নকুল বেশি বাড়াবাড়ি করিস না বাবা। যতই হোক তোর মেয়ের ভালোটা তো একটু বোঝার চেষ্টা কর। আমি যা কিছু করছি তোর মেয়ের ভালোর জন্যই তো করছি। এভাবে কথা বলছিস কেন, এভাবে কথা বলিস না। তখনই নকুল বলে ওঠে, মা আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে একদম কথা বলতে চাচ্ছি না। এরকম নিয়ে একদম কথা বলবে না। দেখো আমি আগেও বলেছি আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, আমি এখনো বলছি অন্যায়কে প্রশ্রয় দিই না। তোমার নাতনিকে আমি কখনোই অন্যায় করতে দেব না। সে যতবার অন্যায় করতে যাবে ততবার আমি ওকে আটকে দেব। তাই বলছি এখানে বেশি বাড়াবাড়ি না করে তুমি যাও, তোমার বাড়িতে যাও। তখনই নয়নতারা রেগে যায় আর বলে, নকুল তুই আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলি বাবা। তখনই নকুল বলে ওঠে, হ্যাঁ মা, আসলে তোমার আর আমার কখনো মিল হয়নি শুধুমাত্র এই কারণে, কারণ আমি একরকম তুমি অন্যরকম। তোমার সঙ্গে আমার কথার কোনো মিল ছিল না। তোমার সঙ্গে আমার মিল ছিল না বলে আজকে দুজন দুদিকে। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী একা একা তার ব্যান্ডেজটা খুলতে গেলে তখন তানিয়া বলে যে, মা আমি খুলে দিই, তুমি এত কষ্ট পাচ্ছ কেন। তখনই অনিরুদ্ধ বলে ওঠে যে আমি করে দিই। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, না না ঠিক আছে আমি পেরে যাব। তখনই তানিয়া বলে, আমি খুলে দিচ্ছি তো বাবা, একটু দাঁড়াও। এরপরে দেখা যায় তানিয়া ব্যান্ডেজটা খুলে দেয়। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস তুমি যাও তোমার ঠাম্মির সাথে একটু খেলা করো, এখানে আমি দেখছি। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ বাণীর কাছে এসে বলে যে, বাণী ঠিক আছো তুমি। তখনই বাণী বলে, হ্যাঁ ঠিক আছি, কিন্তু আপনি তো ঠিক নেই, আপনার এই যে ব্যথাটা হয়তো বেড়েছে। তখনই অনিরুদ্ধ বলে, না ঠিক আছে। তখনই বাণী ওষুধ লাগিয়ে যায় অনিরুদ্ধকে। অনিরুদ্ধ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাণীর দিকে। তখনই বাণী বলে, কি চিন্তা করছেন, এভাবে চুপ করে বসে আছেন যে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমাকে এত বড় ক্ষতি করতে কে চেয়েছিল আমি সেটাই তো বুঝতে পারছি না। একমাত্র আমার মনে হয় এটা মৌলি করেছে। তখনই দেখা যায় বাণী বলে, বিশ্বাস চ্যাটার্জি এটা এখনই প্রমাণ করার সময় নয়, এখন এ কথা বলারও সময় না। যেটা আমরা আগে দেখি তারপরে বলবো কে করেছে, এখনো তো আমরা দেখিনি যে এই কাজটা কে করেছে। তখনই বাণী অনিরুদ্ধ বলে ওঠে, বাণী তুমি বলিকে একদম চেনো না, মেয়েটা অনেক অনেক খারাপ কাজ করতে পারে। এই জন্যই তো আমি ওকে কখনোই ভালোবাসতে পারিনি, ওকে ভালোবাসার কথা চিন্তাও করিনি। এরপরেই দেখা যায় বাণী বলে ওঠে, আচ্ছা হয়েছে, আমি আর কিছু বুঝতে চাইছি না। তখন ফোনে ওভাবে কথা বললেন যে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আসলে মৌলি সামনে ছিল, আমি মৌলিকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলেছি। এই জন্যই বলেছি যাতে মৌলি আর কোনো কিছু না ভাবে। তখনই দেখা যায় সাথী কথাগুলো শুনে ফেলে। আর তখনই ঈশানী বাড়িতে চলে আসে আর সাথীকে ডাকতে থাকে। তখনই দেখা যায় যে সাথী বলে, ঈশানী ঈশানীদি তুমি এসেছো। তখনই দেখা যায় যে ঈশানী বলে, হ্যাঁ হ্যাঁ সাথী আমি এসেছি। আমি দেখতে আসলাম অনিরুদ্ধ আর বাণী কেমন আছে। আর আসলে ওরা ওরা অনেক বিপদের মুখোমুখি হয়েছিল, তো এই জন্যই আমি আসলাম। এরপরে অন্যদিকে দেখা যায় যে নকুল নয়নতারাকে বলে, মা তুমি এখন এখান থেকে আসতে পারো, আমার কাজ আছে, তোমার সঙ্গে আর কথা বলার প্রয়োজন নেই আমার, তুমি এখন আসতে পারো। তখনই নয়নতারা বলে ওঠে, নকুল তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা। তখনই নয়নতারা বলে ওঠে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস, আমি চলে যাচ্ছি। এরপরেই দেখা যায় অন্যদিকে ঈশানী বলে ওঠে, বাণী তুমি ঠিক আছো তো, তোমার নাকি পুড়ে গেছে শরীর, ওষুধ নিয়েছিলে। তখনই দেখা যায় বাণী বলে, হ্যাঁ হ্যাঁ আমি সবকিছু করেছি মা, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, দেখো আমার খুব চিন্তা হচ্ছিল, যখন থেকে শুনেছি তোমরা এত বিপদে পড়েছিলে এজন্যই দেখতে আসলাম যে
তোমাদের এখন কি অবস্থা? তা এসে তো ভালোই দেখতে পাচ্ছি, একটু সময় মতো মেডিসিন গুলো খেয়ে নিও আর মলমটা লাগিয়ে নিও, তাহলে হয়তো জ্বলা-পোড়াটা কমে যাবে। তখনই বাণী বলে ওঠে, হ্যাঁ মা, আমি তাই করব। সেই মুহূর্তেই দেখা যায় বাণীর ফোনে ফোন আসে আর ফোনটা করে অন্তরা। তখনই অন্তরা বাণীকে বলে যে, বৌদি তোমরা ঠিক আছো তো বৌদি? তখনই বাণী বলে, হ্যাঁ হ্যাঁ অন্তরা, আমরা ঠিক আছি। তখনই অন্তরা বলে ওঠে যে, দাদা ঠিক আছে? তখনই বাণী বলে ওঠে, হ্যাঁ তোমার দাদা আমি ঠিক আছি, দুজনেই ঠিক আছি। তখনই দেখা যায় যে বাণী বলে যে, আরজু কেমন আছে? তখনই অন্তরা বলে, বৌদি আরজু ভালো নেই, ও আসলে খুব চিন্তা করছে, কোথাও জব হচ্ছে না তো, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে কিন্তু এখনো কোনো খবর বা কোনো কল আসেনি, এই জন্যই ও খুব চিন্তা করছে। ও বলছে নাকি যে ও কখনো জব পাবে না, এটা নিয়ে ও খুব ভেঙে পড়েছে, তুমি আর দাদা একটু ওকে বোঝাবে? তখনই বাণী বলে, চিন্তা করো না, আমি আর তোমার দাদা ঠিক বুঝিয়ে নেব, তুমি এতটা ভেবো না অন্তরা, এতটা কষ্ট পেও না। তখনই অন্তরা বলে ওঠে, তাহলে বৌদি তুমি আর দাদা একটু এসে আর্যকে বুঝিয়ে যেও, আসলে ও সবসময় চিন্তা করে, কখনো একটু হাসে না, কথা বলে না, আসলে খুব চিন্তা করছে তো এই জন্যই বলছি। তখনই দেখা যায় যে বাণী বলে, চিন্তা করো না, আমি তো বলছি আমি আসবো, আমি আর তোমার দাদা এসে দেখে কথা বলে নেব আর্যর সঙ্গে। এরপরে দেখাটা ফোনটা কেটে দেয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি একা ঘরে পায়চারি করতে করতে বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে যে এটা হলো, অনিরুদ্ধ বেঁচে গেল আর মাও উপরে গিয়েছে, কেন কেন মা উপরে গেল? তাহলে কি গ্র্যান্ডমমের কথাটাই সত্যি হলো? গ্র্যান্ডমম বলেছিল যে রক্তের সম্পর্ক থাকলে নাকি এরকম হয় না, এটা কিছুতেই হতে পারে না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না, এটা এটা মম আমার সঙ্গে করতে পারে না। তখনই নয়নতারা চলে আসে আর বলে, দিদি ভাই কি হয়েছে, কি নিয়ে ভাবছো? তখনই দেখা যায় মৌলি বলে, গ্র্যান্ডমম কিছু না, আসলে তুমি কি জানো যে মম উপরে গিয়েছিল বাণীকে দেখতে? তখনই নয়নতারা বলে ওঠে, তাতে কি হয়েছে? তখনই মৌলি বলে ওঠে, তুমি বুঝতে পারছো না কি হয়েছে? কেন আমার মম উপরে যাবে কেন, ওই বাণীদেরকে দেখবে কেন? তখনই নয়নতারা বলে ওঠে, দেখো ও তো আর তোমার নিজের মম নয়, এতটা ভাবছো কেন? তখনই মৌলি রেগে যায় আর বলে, গ্র্যান্ডমাম তুমি একথা বলতে পারো না, একথা কিছুতেই বলতে পারো না, কারণ ঈশানী রায় শুধু মৌলির মম আর পিনাক্ষী রায় শুধু মৌলির ড্যাড, আর এই কথাটি তুমি একদম বলবে না, এটা কিন্তু বলে খুব খারাপ হয়ে যাবে। তখন নয়নতারা মনে মনে বলে যে মেয়েটা খুব পাকামি করছে, মেয়েটার ডানা যদি না ছিটেছি তাহলে আমার নামও নয়নতারা রায় না, আমি শুধু চুপ করে দেখে যাচ্ছি, কিছু বলছি না, কিন্তু যখন বলবো তখন ওকেও আমি ছেড়ে দিতে দুবার ভাববো না, কিন্তু ও এতবার বেড়েছে, ওকে কিছু একটা করে ম্যানেজ করতে হবে, ওর এত বাড়ান্তি আমার একদম ভালো লাগছে না, ও খুব বেড়েছে। তখনই দেখা যায় যে মৌলি বলে, কি হলো গ্র্যান্ডমম, চুপ করে আছো কেন? তখনই নয়নতারা বলে ওঠে, দিদি ভাই মাথাটা ঠান্ডা করে কাজ করতে হবে দিদি ভাই, এভাবে মাথা গরম করে কোনো কিছু করা যাবে না, তাহলে তো সবকিছু হাত থেকে বের হয়ে যাবে। আর বাণীকে, বাণীর সাথে কিসের এত সম্পর্ক, যে তুমি বাণীকে দেখে এত ভয় পাচ্ছ কেন মৌলি দিদি ভাই? তখনই দেখা যায় মৌলি বলে, গ্র্যান্ডমম আমি তোমাকে বোঝাতে পারছি না, গ্র্যান্ডমম তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি চাই না আমার মম বাড়ির কাছে যাক। তখনই দেখা যায় যে মৌলি আরো বলে ওঠে, গ্র্যান্ডমম আজকে আমি ওই বাণীকে ছাড়বো না, আমি বাণীকে শেষ করে ফেলবো, আমি বাণীকে মারার সব প্ল্যান করে রেখেছি, বাণীকে গন্ডা দিয়ে কিডন্যাপ করিয়ে ওকে ছোট ছোট করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।